দর্শক, সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি এনটিভির নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুহাত সাওম। দর্শক, এনটিভি নিমন্ত্রণের আজকের আয়োজনে থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। লালমাটিয়ার কলাকেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে স্থপতি তানভীর পারভেজের অবগাহী অভিজ্ঞতার স্থাপনা শিল্প প্রদর্শনী। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টায় এই সময় প্রদর্শনী চলবে 11 এপ্রিল পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6টা 45 থাকছে টক শো এই সময়। রাত 9টায় থাকছে অনুষ্ঠান স্যান্ডেলিনা গ্ল্যামার ওয়ার্ল্ড। রাত 9টা 30 থাকছে শামস করিমের পরিচালনায় ধারাবাহিক নাটক 7 কিলো 1 গ্রাম। ঘটনা যেভাবেই ঘটুক আমি কিন্তু বেজায় খুশি, কারণ ওই শয়তান জল্লা বিনা দোষে আমারে ফালায় দিছিল গারায়। এখন দেখ পুলিশ তোরে ধরে নিয়ে কেমন করে পারায়। আমরা কইলে হইলো এই বেদব, সে হলো মামলার বাদী। সে যদি অজ্ঞাতনামা আসামির জায়গায় তোর নামটা লিখে দেয়, সেটাই আইনগতভাবে সহি। সুদ সাহেব, ওকে নিয়ে গেলাম। সুরজ ভাই, ভাই আমার কাম করেন না ভাই। 7 কিলোর একটি গ্রাম। রাত 11টা 30 সরাসরি সম্প্রচার হবে সাইফুল্লাহ সাইফ ও মোহাম্মদ আনোয়ার সাদাত খানের প্রযোজনায় ইসলামী অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। পাক পাখালির গানে শুনে তসবি কালো রব, তসবি কালো রব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। এই ছিল এনটিভি আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার আলাপন। প্রিয় দর্শক, আমাদের আলাপনের আজকের অতিথি সঙ্গীত শিল্পী শুভ দাস। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন ভাইয়া? খুব ভালো আছি এবং এখানে আসতে পেরে আরো বেশি ভালো আছি। আমাদেরও ভালো লাগছে, অনেকদিন পর আপনি আমাদেরকে সময় দিতে পারলেন। আর এই সময়টা আসলে সঙ্গীতের সাথে ব্যস্ততা কেমন যাচ্ছে? খুব বেশি বলবো না, তবে যাচ্ছে, ব্যস্ততা যাচ্ছে, মোটামুটি ভালোই যাচ্ছে। কারণ আমি এই কদিনের মধ্যে বেশ কয়েকটা মৌলিক গান নিয়ে কাজ শুরু করেছি, নিজের গান নিয়ে। তো কয়েকটা রিলিজও হলো, আরো কয়েকটা আছে সামনে রিলিজ হবে। আসলে আমার কাছে মনে হয় যে কোয়ালিটিফুল কাজ দিতে চাইলে খুব বেশি কাজ একসাথে করা পসিবল হয়ে ওঠে না। একদমই না, রাইট। তো যে কাজগুলো করা হলো সেগুলো সম্পর্কে একটু যদি ছোট ছোট করে বলতেন যে কি ধরনের কাজ, কোন প্ল্যাটফর্মে রিলিজ হলো। হ্যাঁ, আমি গত বছর দুয়েকের মধ্যেই আমি বেশ কয়েকটা গান রিলিজ করেছি। আমি যার কাছে তালিম নিচ্ছি, পশ্চিমবঙ্গের বিশিষ্ট সঙ্গীত পরিচালক এবং কণ্ঠশিল্পী শ্রদ্ধেয় গৌতম ঘোষাল, আমার গুরুজি। উনি লেখেন এবং সুর করেন। ওনার লেখা সুরে আমি বেশ কয়েকটা গান রিলিজ করেছি এবং বাংলাদেশেও আমাদের শ্রদ্ধেয় শান শাইক ভাইয়ের সঙ্গীত পরিচালনায় গান করেছি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি আমার জীবনে আমি একজন যাদেরকে ছোটবেলা থেকে দেখেছি, অনেক গুণী মানুষ, শ্রদ্ধেয় শেখ সাদি খান স্যারের সুরেও আমার ঝুলিতে একটা গান আছে। বাহ, মানে এটাই প্রাপ্তি আর কি, অনেক বড় অর্জন। একদম তাই। এই সাম্প্রতিক সময়ে কোনো গান রিলিজ হয়েছে কি? যেহেতু সামনে ঈদ তো চলেই এলো। ঈদ চলে এলো, তবে এইবারের ঈদে আমার বিশেষ কোনো কাজ না বের হলেও 3-4 দিন আগে একটা দেশের গান আমি করেছি, রিলিজ হয়েছে। সেটা এনিগমা মাল্টিমিডিয়া প্রযোজিত। আচ্ছা। কথা মনিরুজ্জামান মনির, সুর ও সঙ্গীত পরিচালনায় শান শাইক ভাই। আচ্ছা। রিলিজ হয়েছে গানটি। এবং তারও 1-2 দিন আগে একটা নাতে রাসুল করেছি। আমি আবার ছোটবেলায় যখন গ্রামে স্কুলে পড়তাম, তখন হামনাদ, গাজাল এগুলো স্কুলে পরিবেশন করতাম। এগুলোর জন্য আমি খুব বিখ্যাত ছিলাম। এই রেশ ধরেই আমি গত বছর রমজানেও সেম ভাবে আমার একটা নাতে রাসুল আমি গেয়েছি, এবারেও গেয়েছি। বাহ, দারুণ একটি ব্যাপার। হ্যাঁ হ্যাঁ। আসলে এখন অনেক রকম প্ল্যাটফর্ম তো মানুষ, আর এবং এত সঙ্গীত শিল্পী তারা প্রতিনিয়ত আসলে গান রিলিজ করছেন। একদম তাই। যে শ্রোতা দর্শকদের কাছ পর্যন্ত কোন একটি গানকে নিয়ে যাওয়া বা পৌঁছানো, সেটা একটু কঠিন বলে মনে হয় কি?
এটা শুধু আমার জন্য কঠিন নয়, এটা সবার জন্যই। পৃথিবীর সমস্ত শিল্পীর জন্য এখন কঠিন। কারণ আগে কম্পিটিশনটা খুবই ছোট ছিল। মার্কেটটা ছোট ছিল, পরিসরটা ছোট ছিল। মার্কেট ছোট ছিল। এখন আপনার সাথে কিন্তু আমি যদি আমি আমি সিঙ্গার হিসেবে ধরি, আমার সাথে কিন্তু পৃথিবীর তাবৎ তাবৎ সিঙ্গারদের সাথে কম্পিটিশন হচ্ছে। কারণ আমি যে প্ল্যাটফর্মে গান পোস্ট করছি, ওনার গানও সেই প্ল্যাটফর্মে আসছে। ধরুন যদি আমি বলি অরিজিৎ সিং, হ্যাঁ, আমার সাথে কিন্তু ওনারও কম্পিটিশন চলছে একটা। তো এটার কারণে মানে এখন কাজের কোয়ালিটির কথা আমি বলবো না, কোয়ান্টিটি বেড়ে গেছে, প্রচুর কোয়ান্টিটি। ট্রু। এই আর্টিস্ট অনেক বেশি। হ্যাঁ, আর্টিস্ট অনেক বেশি। এক ক্লিকে আমরা অরিজিৎ শুনছি, এক ক্লিকে শ্রেয়া ঘোষাল, এক ক্লিকে এআর রহমান শুনছে। তো কার গান ছেড়ে আপনি কার গান শুনবেন, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে বিনোদনটা অনেকটা সস্তা হয়ে গেছে এখন ফেসবুকের কারণে। ফেসবুকে তো রাতারাতি শিল্পী Reels, বনে যাচ্ছে। TikTok। রাইট। মানে গুণগত মান বিচার করে আসলে কোনো কিছু হচ্ছে বলে আমার এবং কখনো কখনো শ্রোতারা হয়তো পুরো গান মানে 2.5 মিনিট বা 3 মিনিটের কোনো একটি গান হয়তো শুনছেও না, না, কয়েক সেকেন্ড শুনেই exactly. সেটা চেঞ্জ করে ফেলছে। এক্স্যাক্টলি। মানুষের ধৈর্য কমে গেছে। আগে যেমন আমি ছোটবেলায় দেখেছি, আমাদের ঘরে একটা টেপ রেকর্ডার ছিল। তো ওই টেপ রেকর্ডারে গান বাজানোর জন্য ক্যাসেট কিনতাম তখন। ঈদের আগে, পুজোর আগে বিশেষ বিশেষ শিল্পীদের অ্যালবাম বেরোতো উৎসব উপলক্ষে। একদম বিভিন্ন উৎসব উপলক্ষে। তো এই আমেজটা তখন কাজ করতো। এখন কিন্তু সেই আমেজটা নেই। না। মানে এখন যে সামনে ঈদ আসছে, পুজো আসছে, একটা গান বেরোবে, এই আগ্রহটা কমে যাচ্ছে দিন দিন, কমে গেছে অলরেডি। এবং এখানে আরো একটি অ্যালার্মিং বিষয় যেটা নিয়ে এখন সবাই খুব চিন্তিত, সেটা হচ্ছে এআই। যে এআই আসলে মার্কেটের অনেকটা অংশ জুড়ে চলে আসতে পারে কিনা। কারণ এখন দেখা যায় যে ইউটিউবে সার্চ দিলে এআই রিলেটেড অনেক রকম কন্টেন্ট আসে, বা গানগুলো বোঝা যাচ্ছে যে এআই দিয়ে বানানো। তো সেটা কি কতটুকু থ্রেট বলে মনে করেন ইন্ডাস্ট্রির জন্য? আমাদের মতো মানুষদের জন্য থ্রেট। কারণ আমি যেটা মনে করি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটাকে ইউজ করতে জানাও একটা বুদ্ধিমত্তার ব্যাপার। আমরা আসলে সঠিকভাবে কি এটাকে ইউজ করতে পারছি, ওটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে আমরা সব সময় সবকিছু রেডিমেড চাই। হ্যাঁ, তো এখন ওটা যখন খুব সহজে পেয়ে যাচ্ছে সবাই, তখন আর পরিশ্রম করার টেন্ডেন্সি কমে যাচ্ছে, মানে গতানুগতিক হয়ে যাচ্ছে আর কি। একই রকমই লাগছে। যেমন ধরুন আগেকার দিনে যখন আমি শুনেছি, দেখেছি, আমাদের দেশের যারা প্রবীণ শিল্পীরা, প্রথিতযশা দিগ্গজ যারা ছিলেন, যাদের গান শুনে আমরা বড় হয়েছি, ওনারা গান রেকর্ড করতো একভাবে, কিন্তু এখনকার যুগের যারা গান বাজনা করছে, তারা গানটা রেকর্ড করছে অন্যভাবে। প্যাচ রেকর্ডিং যেটাকে বলে, মানে আপনি একটা জায়গায় আপনার একটু আটকে গেলেন, আপনাকে বললো যে আপনি ওই লাইনটুকু গেয়ে দেন। আসলে আমি মনে করি না ওই লাইনটুকু গাইলে ফিলটা আসবে কোত্থেকে। ধরেন আমি আমার প্রেমিকাকে আমি ভালোবাসার কথা বলছি, হ্যাঁ, আমি যদি তাকে পুরোটা মনের ভাব প্রকাশ করতে না পারি, তাহলে এক্সপ্রেশনটা তৈরি হবে না। তাহলে একটা গানের মধ্যে কিন্তু একটা মেসেজ থাকে, আপনি টুকরো 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 করে বললে ব্যাপারটা কিন্তু সেই জায়গায় পৌঁছয় না। জনপ্রিয়তা এবং দীর্ঘদিন টিকে থাকা দুটো আলাদা বিষয়। একদম। আপনি কোনটাকে সাপোর্ট করেন? আমি মোটেও জনপ্রিয়তার পেছনে কোনোদিন ছুটিনি, ভবিষ্যতে ছুটবও না। যেটুকু দিয়েছেন পরম স্রষ্টা, পরম দয়াল, এটা কৃপা করে দিয়েছেন। আমি বলবো আমি খুব আর্লিয়ার অনেকটা জনপ্রিয়তা পেয়েছি, যেটার জন্য আমি যোগ্য কিনা জানি না। আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমেই আমার প্রথম সবার কাছে কিছুটা পরিচিতি। পরে আমি তো রিয়েলিটি শোতে গেলাম, ওখান থেকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে গেলাম। তো সব মিলিয়ে একটা জিনিসে আমি বুঝতে পেরেছি, অর্থাৎ আপনি যদি গানটাকে বাই হার্ট ভালোবাসেন, তাহলে আপনাকে দীর্ঘদিন গান করার প্ল্যানটা মাথায় রাখতে হবে। এটা একটা সাধনার মতো না, এটা সাধনাই। সঙ্গীত একটা সাধনার বিষয়। যেমন আমি একদিন রেয়াজ না করলে আমার পরদিন হাঁসফাঁস লাগে, মানে হয় না, বিষয়টা হয় না, আমার ক্ষেত্রে হয় না। এখনো আপনি তালিম নিচ্ছেন গানের। রাইট, বাকিদের ক্ষেত্রে কি হয় আমি জানি না, কিন্তু আমার হয় না। 1-2 দিন রেয়াজ না করলে পরে 3 দিনের দিন গলা বসানো কঠিন হয়ে যায়। তো এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে আমি জনপ্রিয়তা, সেটা আসলে আপেক্ষিক বিষয়। আমরা যে ধরনের কাজ করছি সে ধরনের শ্রোতা
আমাদেরকেই তৈরি করে নিতে হচ্ছে। তো এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ। এটা চ্যালেঞ্জ। তো জনপ্রিয়তা আমি বলবো না, তবে আপনি একটা কথা সুন্দর, দীর্ঘদিন ধরে গান গাওয়ার থাকা, হ্যাঁ। হ্যাঁ যে ইয়েটা, সেটাই আমি চাই। থ্যাংক ইউ। মান্নাদের গানগুলো গাইবার প্রতি আপনার একটা অন্যরকম আগ্রহ কাজ করে, মানে সেটা কেন ভালো লাগার তার ভালো লাগা বিষয়টা আমি একটু বলি। আমি যখন ছোটবেলায় বাড়িতে ছিলাম, মানে গ্রামের বাড়িতে, তখন টেপ রেকর্ডারে আমার মামা আমাদের বাড়িতে গান শুনতেন প্রচুর, মামা থাকতেন, এবং আমাদের সবাই আমরা কম বেশি গান শুনে বড় হয়েছি। তো তখন এই গানগুলো বেশি শোনা হতো, এই ধরনের সেমি ক্লাসিক্যাল বাংলা গান এবং আধুনিক বাংলা গানগুলো বেশি শোনা হতো। তো তখন থেকে আমি কিন্তু মান্নাদের গানের ভক্ত হয়ে গিয়েছিলাম। এবং আর বেসিক্যালি আমি যখন গ্রামে গান বাজনা করছি, তখন কিন্তু আমার গানটা শুরু হয় ফোক মিউজিক দিয়ে, ফোক দিয়ে। পরে যখন আমি তালিম নিচ্ছি, আস্তে আস্তে গানটা শিখে চলেছি, তখন থেকে এই সব গানের প্রতি আমার মানে শাস্ত্রীয় সঙ্গীতের যখন আপনি সাধনা করছেন সেই সময়টাতে। হ্যাঁ, তারও আগে থেকে আমি এই গানগুলো শুনতাম, বাট শাস্ত্রীয় সঙ্গীত চর্চার পর থেকে এই গানগুলোর প্রতি আরো বেশি ভালো লাগা তৈরি হলো, এবং গানগুলো গাওয়ার প্রতি, গানের যে গায়কির একটা ব্যাপার থাকে, এগুলো যখন আমি বুঝতে শিখছি, তখন থেকে মুগ্ধতা কাজ করছে যখন। একদম তাই। প্রথম মঞ্চে দাঁড়িয়ে গান গাইবার অভিজ্ঞতা কবে ছিল, কত বছর বয়সে? প্রথম মঞ্চে গান গাওয়ার অভিজ্ঞতা যদি আমি বলি, আমি 6 বছর বয়স থেকে তো আমার সঙ্গীতে হাতে করি, আমার মার মাধ্যমেই। ঘরে আমার মা গান করতেন। আমি ঠিক আমার যতদূর মনে পড়ছে 8-9 বছর বয়সে। আচ্ছা, 8-9 অনেক বছর ছোট। বয়সে, হ্যাঁ। গ্রামেই আমি কি গান গেয়েছিলেন মনে আছে? মনে তখন আমি আসলে বিভিন্ন কম্পিটিশনে অ্যাটেন্ড করতাম, হ্যাঁ, জাতীয় গ্রামে যে প্রতিযোগিতাতে, জাতীয় শিক্ষা সপ্তাহ যেগুলো হতো আর কি। এখন হয় কিনা জানি না, আমি গ্রামের স্কুল কলেজগুলোতে আগে কিন্তু প্রচুর এই ধরনের প্রোগ্রাম থেকে প্রচুর শিল্পী উঠেছে। হ্যাঁ, তো আমি ওই ধরনের কোনো প্রোগ্রামে আমি গেয়েছি, আমার মনে আছে। আচ্ছা, প্রথম সম্মানী কত টাকা পেয়েছিলেন গান গেয়ে? এটা মনে আছে, আমি 300 টাকা সম্মানী পেয়েছি প্রথম গান গেয়ে। সেটা কি প্রথমবার? সেটা 2009 সালের দিকে। 9 সালে। আমার হ্যাঁ, আমি একটা কর্পোরেট প্রোগ্রামে গিয়েছিলাম, তো এটা আসলে সম্মানী না, উনি আমাকে বললো যে এটা তোমার গাড়ি ভাড়া হিসেবে না, আসা যাওয়ার ভাড়া, হ্যাঁ, খরচ। গ্রামে। আচ্ছা, এই যে প্রথম মঞ্চে দাঁড়িয়ে গান গাওয়া এবং তারপরে সারেগামাপার মতন একটা বিশাল বড় মঞ্চে, একটা বিশাল বড় প্ল্যাটফর্মে গিয়ে গান গাওয়া, প্রথম যখন গান গাইতে উঠলেন তার আগে কি নার্ভাসনেস কাজ করেছে? ডেফিনেটলি নার্ভাসনেস। আমি যখন প্রথমে যেদিন আমার গ্র্যান্ড অডিশন, তখন আমি যখন ক্লাসিক্যাল সঙ্গীত শেখা শুরু করেছি, তখন থেকে পণ্ডিত অজয় চক্রবর্তীকে মানে শোনা শুরু করেছি আর কি। আচ্ছা, তো ওনাকে তো আমি বেঙ্গলের অনুষ্ঠানে দেখেছি, এখানে মানে ওনার পরিবেশনা দেখেছি, বাট ওনাকে যখন আমি বিচারকের আসনে দেখলাম, তখন আমার অন্যরকম একটা অনুভূতি তৈরি হচ্ছিল, মানে বারবার কি হবে, কি হতে যাচ্ছে, মানে কার সামনে আমি গান গাইছি। পাশাপাশি আরো দিগ্গজরা ছিলেন, শ্রীকান্ত আচার্য দাদা ছিলেন, শান্তনু মৈত্র দাদা, এনারা ছিলেন। ওনাদেরকে দেখেই তো একটা অন্যরকম প্রেসার ফিল হওয়ার কথা। রাইট, ডেফিনেটলি। এটা আমি বলে না, এটা আমার জায়গায় যে কেউ ওটা হবে। তো তারপরেও আমি ওনাদের সামনে গিয়েছি এবং আমার হারমোনিয়াম বাজনা নিয়ে পণ্ডিতজির প্রশংসা পেয়েছিলাম। এই আর কি, মানে যে মানুষটি আপনার আইডল, তার কাছ থেকে এরকম একটা কমপ্লিমেন্ট পাওয়া বিশাল বড় বিষয়। রাইট। সারেগামাপার পরে যখন বাংলাদেশে আসলেন, তখন আসলে মানে কি হলো সিনারিওটা, বা নিজের গান চর্চার ক্ষেত্রে বলি, কাজ করবার ক্ষেত্রে বলি, পার্থক্যটা কতখানি ছিল? আসলে ব্যাপারটা আমি বলি, রিয়েলিটি শোতে লোকজন যায় হচ্ছে তারা একটা প্ল্যাটফর্মের জন্য যায়। এখন তো আসলে মৌলিক গান দিয়ে বেশি মানুষের কাছে পৌঁছানো খুবই একটা, আপনি একটু আগে যেটা বললেন, খুবই দুরূহ একটা ব্যাপার। তো ওই মঞ্চটা আসলে এমন একটা মঞ্চ, ওখানে গান করার স্বপ্ন অনেকেরই থাকে। সেটা আমার হয়েছিল, বাট চ্যাম্পিয়ন তো হয় একজন, সবাই তো আর চ্যাম্পিয়ন হতে পারে না। তবে ওরা যেই আমাকে প্ল্যাটফর্মটা দিয়েছে, যেই ব্যানারটা আমাকে দিয়েছে, পরিচিতিটা দিয়েছে, ওটার জন্যই আমি আজকে অনেকগুলো কাজ করে সামনে আরেকটু মানে একটা ভ্যালু অ্যাড করেছে অনেকখানি। রাইট, এবং লাইফের মধ্যে একটা ভার্সাটাইলিটি এসছে, একটা বৈচিত্র্যতা এসছে। এবং সব থেকে বড় কথা হচ্ছে
স্মার্টলি প্রেজেন্টেশনটা আমি ওখানে শিখেছি। গানটাকে কিভাবে স্মার্টলি শুধু present গান করতে গাইলেই হবে। হবে না, হ্যাঁ, right. উপস্থাপনাটাও আসলে জরুরি। এক্স্যাক্টলি তাই, স্মার্টনেস। আপনি Performance. আমার গুরু আমাকে সবসময় বলে যে 20% হচ্ছে ভালো গাওয়া, 80% হচ্ছে স্মার্টনেস। কনফিডেন্টলি প্রেজেন্ট করা এক্স্যাক্টলি পুরো তাই। জিনিসটাকে। তো এটা আপনি তো গান শিখছেন, কিন্তু কখনো ইচ্ছে আছে যে নিজেও গান শেখাবেন? এখনো আমি টুকটাক শেখাই। আমি বলতে গেলে বাইরের কিছু স্টুডেন্ট আমার আছে আমেরিকা কানাডাতে, ওরা আচ্ছা। অনলাইনে শেখে বাঙালি। হ্যাঁ। তো বিশেষ করে অনলাইনে আমি শেখাই, কারণ অফলাইনে আমার সেভাবে সময় হয়ে ওঠে না। হ্যাঁ, টাইমিংটা ম্যাচ ব্যক্তিগত করাটা কাজ, ডিফিকাল্ট। পাশাপাশি শোজ থাকে, বুঝতেই পারছেন আমাদের এদিক ওদিক ছোটাছুটি করতে হয়। একটা জায়গায় বসে গান শেখানো এটা একটা দায়িত্বের ব্যাপার। হ্যাঁ, হ্যাঁ, ধরেন আপনি টাইমিংটা ঠিক রাখতে হয়। এক্স্যাক্টলি সেটার জন্য হয়ে উঠছে না। তবে আমার ইচ্ছা আছে যে ভবিষ্যতে আমি যারা আসলে গান শেখার জন্য মানে আগ্রহী বাট শিখতে পারছে না, সেরকম ছেলে মেয়ে নিয়ে আমি কাজ মানে করতে চাই। আত্মনিবেদন থাকাটা জরুরি Right, একজন মানুষের মধ্যে right. গান শিখবার। কেউ যদি বাই হার্ট মিউজিককে ভালোবেসে শিখতে চায়, আমি তাকে শেখাবো। খুব Thank ভালো you. থাকুন সব সময়। আগামী you. দিনগুলোর জন্য শুভকামনা রইল। আজকে একদম। আমাদের আয়োজনে আসবার জন্য অনেক ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ। সেই সাথে এনটিভিকেও আমি কৃতজ্ঞতা জানাই আমাকে আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। সবাই ভালো থাকবেন, বাংলা গান শুনবেন বেশি করে, বাংলা গানকে প্রচার করবেন, বাংলা গানের প্রচার প্রসারে এগিয়ে আসবেন। ধন্যবাদ সবাইকে। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন এনটিভি নিমন্ত্রণে @ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিদিন।